কি যে বলিস না, ঢং করবো কি জন্য? ঢং করা মেয়েদের শোভা পায়, পুরুষদের না। তাছাড়া আমি বাসায় কিভাবে এলাম সেটাই মনে করতে পারছি না। কাল কি হয়েছিল আমাকে একটু বলবি? নেশা করে তোর মাথাটা একেবারে গেছে বলে আদিলের মাথায় চোখা মারে সুপ্তি। তারপর অনেক কথাই বলতে লাগলো ওর সাথে। এই ফাঁকে আদিল দুধ গরম করে নিল। তারপর এক মুঠ কাজু বাদাম, 7-8টা আওয়া খেজুর, 2টা ডিম সিদ্ধ, মধু আর কিছু ফ্রুট বড় একটা প্লেটে সাজিয়ে বলল, সকালে নাস্তা করেছিস? সেই কখন করেছি। তুই কি এখন প্রতিদিন এমন দেরিতেই উঠিস আদিল? সুপ্তির কথার জবাব না দিয়ে উল্টো ওকে প্রশ্ন করল, একা এসেছিস? না, দীপ্তিও এসেছে। আমাকে কোনো প্রয়োজন ছিল? হ্যাঁ, অনেক। আচ্ছা তুই বস, আমি আসছি। বলে আদিল পৃথার কাছে আসতেই মাজেদা বেগম এক বাটি গরুর মাংস আর 2টা পরোটা ধরিয়ে দিয়ে বলল, কাল যেভাবে বাসায় ফিরেছিস, আর কি আর বলবো। হ্যাঁ রে, রাগে বশবর্তী হয়ে আবার মেয়েটার গায়ে হাত তুলিসনি তো? যা তোর রাগ। আদিল এ নিয়ে ভীষণ চিন্তিত। কাল কি করেছে সে নিজেই বুঝতে পারছে না। তাকে কি খুব বেশি আঘাত করা হয়ে গেছে? আদিল আর কথা না বাড়িয়ে খাবারগুলো নিয়ে রুমে ঢুকলো। পেছনে সুপ্তিও যেতে চাইলো, কিন্তু মাজেদা বুদ্ধি খাটিয়ে ওকে সরালো। শিট, মাজেদা যেন সুপ্তির পিছুই ছাড়ছে না। সুপ্তি যেখানে যাচ্ছে মাজেদাও পিছু নিচ্ছে। পুরো বাসা যেন মাজেদাময় করে রেখেছে। বিরক্ত লাগছে প্রচুর। পৃথা কাঁথার নিচে মুখ ডুবিয়ে শুয়ে আছে। আদিল কুসুম গরম দুধে কি যেন মিশিয়ে পৃথাকে ডাকলো, কিন্তু পৃথা ওঠার নাম নেই। শেষে আদিল পৃথার গা থেকে কাঁথা সরাতেই ওর গা শিউরে উঠল। এতক্ষণে মুখ ছাড়া পুরো শরীর ঢেকে রাখার পরেও কিছুই বুঝতে পারেনি, কিন্তু পৃথার গলায় স্পষ্ট দাঁতের আঘাতের কাটা চিহ্ন দেখা যাচ্ছে। স্থানটি কালচে আকার ধারণ করেছে। পৃথা চট করে ওনা দিয়ে গলা ঢেকে ফেলল। আদিল কিছু বলল না, ওর সামনে শুধু খাবার রেখে পানি আনতে বাহিরে চলে গেল। না খেলে আদিল এসে ঝামেলা বাঁধাবে, তাই গ্লাসের সব দুধটুকু ঢকঢক করে খেয়ে পাশ ফিরে শুয়ে পড়ল পৃথা। আদিল এসে দেখলো দুধ খেয়ে পৃথা অন্যদিকে হয়ে শুয়ে পড়েছে। আদিল বিছানায় বসে উবু হয়ে পৃথার চুলে হাত বোলাতেই পৃথা হাত ঝিটকান দিল। আদিল সাথে সাথে পৃথাকে এক ঝটকানে ওর দিকে এনে হাত দুটো বিছানার সাথে চেপে ধরে ওর কপালে ওষ্ঠের উষ্ণতা মিশিয়ে একটা কিস করলো। পৃথা যেন শরীরে একটু বেশি ব্যথা অনুভব করলো। 2 চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। আমায় ছেড়ে দাও, ব্যথা দিয়ে আবার আদর করতে এসেছো? ভুল হয়ে গেছে। আমি আমার আন্দাজে আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি। ওয়াদা করছি আর কখনো আপনাকে আঘাত করব না। এমন কথা শুনে পৃথা তেতে ওঠে। তোমার অজান্তেই কাজ করেছ, না ইচ্ছে করে এসব করেছ? কাল তোমার আচরণ দেখে বোঝা যাচ্ছিল তুমি ঠান্ডা মাথায় পূর্ব পরিকল্পনা মাফিক সব কাজ করেছ। আমার কাছে অন্তত মিথ্যে কথা বলতে এসো না। তুমি ধরা পড়ে গেছো। তুমি কথা দিয়ে কখনোই কথা রাখতে পারো না, বরং ওয়াদা কিভাবে ভাঙতে হয় সেটা তোমার কাছ থেকে শিখতে হবে। তুমি খুব খারাপ কাজ করেছো, তাই আমার সামনে একদম নাটক করতে এসো না। এর ফলাফল কিন্তু খুব খারাপ হবে। আদিল আবারও হাসল পৃথার এমন অভিযোগ শুনে। সে পৃথার চুলে আলতো ছোঁয়া দিতে চাইল, কিন্তু পৃথা সেটা হতে দিল না, বরং একটু সরে গিয়ে বসলো। আদিল এবার আর একটু কাছে এগিয়ে গিয়ে ওর হাত ছুঁতে চাইল। পৃথা ঝিটকানি দিয়ে সরিয়ে দিল। ওর রাগে ফুসছে। উফ, জোর না করলে দেখি কিছুই পাওয়া যায় না বলে আদিল পৃথাকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর কানের কাছে ফিসফিসিয়ে বলল, আপনি ঠিকই ধরেছেন, গত রাতে আমি নেশাগ্রস্ত ছিলাম না। আমি ইচ্ছা করে ওইসব করেছি। পৃথা গায়ে শক্তি দিয়ে নড়ে উঠল, কিন্তু নিজেকে ছাড়াতে পারল না। আমি জানি তুমি ইচ্ছে করে এসব করেছ বলতেই আদিল পৃথার কাঁধে একটা কিস করে হেসে উঠল। আপনি কি ভেবেছেন আপনাকে আমি এমনি এমনি ছেড়ে দেব? এত কাঠখড় পুড়ে এত দূরে এসে নিজেকে গুটিয়ে নেব? যদি আপনি ভেবে থাকেন আমি আপনার কথাগুলো মেনে নিয়ে আপনাকে ছাড় দিব, তাহলে ভুল ধারণা করেছেন। ভুলে যাবেন না, আদিল জানে কিভাবে ভালোবাসা আদায় করতে হয়। তাই যা হয়েছে বেশ হয়েছে, ভবিষ্যতে আরও কিছু হতে পারে। তারপর কণ্ঠে রাজ্য বিজয়ের উচ্ছ্বাস নিয়ে বলে উঠল, তুমি একজন চরিত্রহীন পুরুষ এবং খুব খারাপ একজন স্বামী। যা হোক, আমি যে আপনার স্বামী এরা তো অন্তত মুখে কবুল করে নিয়েছেন। আর কি চাই? এটাই আমার কাছে যথেষ্ট। তুমি সত্যিই খুব খারাপ। আপনি আমার সম্পর্কে যতটা জানেন তার থেকেও আমি খারাপ। পৃথা আদিলের বুকে ছটফট করতে লাগবে। ছাড়া পেতে চায় ওই আবদ্ধ প্রেমের খাঁচা হতে, কিন্তু প্রেমিক ছাড়তে নারাজ। অবশেষে প্রেমিক মনে স্থির করলো, মনে মনে বুদ্ধি আটলো, তারপর তা প্রকাশ করলো। দেখেন, আপনি যদি এমন নড়াচড়া করে আমাকে আঘাত দেন, তাহলে আমি কিন্তু গত রাতের মতো আবার আপনাকে ব্যথা দেব। এবার কিন্তু জেনে শুনে ব্যথা দেব। সইতে পারবেন তো? বেশ আদুরের স্বরে কথাগুলো বলে নিঃশব্দে হেসে উঠল আদিল। এতে বরং বেশ কাজ হলো। পৃথা নড়াচড়া বন্ধ করে দিল।
আদিলের বুকে সেটিয়ে গিয়ে প্রমাণ করো সে বাধ্য বউ, মোটেও স্বামীর অবাধ্য হয় না। আহ, কি রাজ্যটক জোড়া! দুধের সাথে হাইড্রোজে মেডিসিন মেশানো হয়েছে। পৃথা হয়তো কিছুক্ষণের মধ্যে আবার ঘুমিয়ে পড়বে। পৃথা না ঘুমানো অবধি আদিল ওভাবে ওকে বুকের সাথে জড়িয়ে ধরে রইল। যখন পৃথা নিজে থেকে বলল, আমার খুব ঘুম পাচ্ছে, ছেড়ে দাও আমায়। তখন আদিল ওকে ছেড়ে দিয়ে শুয়ে দিল। পৃথা গভীর ঘুমে মগ্ন হওয়া অবধি মাথায় হাত বুলিয়ে দিল। এরপর কপালে একটু আদর করে দিয়ে বলল, কবে যে স্বইচ্ছায় আপনি আমার বাধ্য বউ হয়ে উঠবেন, আর কবেই বা আমাকে আমার মতো করে বুঝবেন? আদিল তার প্রশ্নের জবাব পেল না। ঘুমন্ত পৃথার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। তারপর বাকি খাবারগুলো নিয়ে রুম থেকে বের হয় আদিল। এক স্বর্ণালী বিকেল, সূর্যের আলো দম্ভ ভরে তার সূর্য কিরণকে তির্যকভাবে ছড়াচ্ছে। এতেও সূর্যের দম্ভতা বিন্দু পরিমাণ কমেনি। তার রশ্মিগুলোকে রুমের ভেতর প্রবেশ করার জন্য কাচের জানালায় যেন থাবা মারছে। এতে আলোক রশ্মিগুচ্ছ একটু দুর্বল হয়ে রুমের ভেতর প্রবেশ করছে। রাহি সেটা দেখে খিড়কিতে পর্দা টেনে দিল। তার এখন মহাবিপদ। তার মহান পিতা জনাব আশিকুর জামান এই দিব্যলোকে খুঁজে খুঁজে রাহির জন্য পাত্র নিয়ে এসেছে। তারা অবশ্যই এখনও আসেনি, কিন্তু কিছুক্ষণ পরে ঠিকই চলে আসবে। বাস্তবতার কাছে রাহি আজ সর্বোপরি অসহায়। না সইতে পারছে, না বলতে পারছে। সে গত 20 মিনিট ধরে তার গুণধর স্বামী রিয়াদকে কল করেই চলছে, কিন্তু কল রিসিভ করার কোনো কথাই নেই। বরং রাহিকে ভেলকি দেখিয়ে সে কল কেটে দিয়েছে। এহেন অবস্থায় রাহির মাথা ঠুকে মরে যেতে ইচ্ছে করছে। এখন যদি তার বিয়ে হয়ে যায়, তাহলে রিয়াদ, তুই তোর বউটাকে কোথায় পাবি শুনি? কথায় আছে, বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। এই রিয়াদ হয়েছে সেটা। রাগে রাহির ইচ্ছে করছে নিজের মাথায় নিজেই হাতুড়ে পেটা করে। রাহির রাগকে হয়তো আরও উস্কে দেওয়ার জন্য রিয়াদের নাম্বার থেকে কল এলো। আহ, এই তার সময় হলো আমার খোঁজ নেওয়ার। মনের রাগ মনেই পুষে রাহি কল রিসিভ করে হ্যালো বলল। ওদিক থেকে রিয়াদের কণ্ঠস্বর আসার আগেই রাহি বলল, রিয়াদ, আজ আমাকে পাত্রপক্ষ দেখতে আসছে। আমার প্রচণ্ড ভয় লাগছে। এখন আমি কি করব বলো? রাহি কথাকে তেমন পাত্তা দিল না রিয়াদ, বরং একটা ধমক দিল। এই কথা বলার জন্য আমাকে এতবার কল দিচ্ছ? তোমার কি কমন সেন্স কিচ্ছু নেই? আমি বিজি থাকতে পারি। রাহির মনে জ্বরে ওঠা আশার আলো যেন ধপ করে নিভে গেল রিয়াদের কথায়। সে ঠোঁট উল্টিয়ে অভিমান স্বরে বলে উঠল, তোমার খারাপ লাগছে না? মোটেও না, বরং বেস্ট অফ লাক। ওরা আমাকে পছন্দ করলে কিন্তু বিয়ে হয়ে যাবে। বাসা ভর্তি মেহমান এসেছে। একবার দেরি হয়ে গেলে কিন্তু সব শেষ হয়ে যাবে। রিয়াদ অন্যমনস্ক হয়ে নির্দ্বিধায় বলে উঠল, চিন্তা করো না, ওরা তোমাকে পছন্দ করে না। আমি কি দেখতে এতটাই খারাপ? না, আমি অভিশাপ দিলাম তোমায়। আমি ছাড়া তোমাকে কেউ পছন্দ করবে না। তুমি এটা বলতে পারলে? এই তোমার ভালোবাসা, তুমি আমাকে হিংসা করছো। হিংসা করবো না তো কী করবো? চোখের সামনে নিজের বউকে অন্য বউ বলে ঘোষণা করবে, সেটা হিংসারই তো কারণ হবে। যে মেয়ে তার বিয়ে ভাঙতে পারে না, তাকে আর কি উপদেশ দেব? তার সে বিয়েতে কোনো দরকার পড়লে আমাকে স্মরণ করিও। আমি নিঃসংকোচে তোমাকে বা তোমাদের সাহায্য করে আসবো। কথাগুলো বলেই রিয়াদ কল কেটে দিল। যা বাবা, কাকে কি বলি আমি? কল কেটে দিল। ইতিহাসে আমার স্বামীর মতো আর একটাও স্বামী আছে বলে মনে হয় না। টেলিস্কোপ চোখে লাগিয়ে খুঁজলে খুঁজে পাওয়া যাবে না। রাহির হাত পা কাঁপতে লাগলো। ওদিকে রাহির বড় চাচি এসে রাহিকে সাজুগুজু করার জন্য তাড়া দিয়ে গেল। বাসায় রাহেলা বেগম নেই। পঙ্কজ মারা যাওয়ার পর থেকে ওখানেই থাকছেন তিনি। কিন্তু কিছুদিন পর ধরে আশিকুর জামানের মেয়ের হাবভাব মোটেও তার সুবিধায় লাগেনি। মেয়ে দরজা বন্ধ করে ফোনে শুধু গুজুর গুজুর ফুসুর ফুসুর করতে ব্যস্ত। কিছু বললে বলে বান্ধবীর সাথে কথা বলছে। রাফাতের সাথে যা হয়েছে তিনি চান না রাহির সাথেও তাই হোক। আপাতত ছেলে পক্ষ দেখে যাক, তারপর সব ঠিক হলে রাহেলাকে নিয়ে না হয় একবার ছেলের পরিবার দেখে আসা হবে। এদিকে রাহি কোনো বুদ্ধি বের করতে পারল না। কি করব আমি কি করব বলে পায়চারি করতে লাগলো রাহি। হঠাৎ তার মাথায় পৃথা নাম আসতেই সে আদিলকে কল দিল। আদিলের সাথে সাথে রিসিভ করতেই রাহি দ্রুত বলে উঠল, ভাইয়া, পৃথা আপুকে একটু দিতে পারবেন? আমার খুব দরকার ছিল। অভাগা যেদিকে যায় সেদিকেই সাগর শুকায়। ওনার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যমই নেই। আমার ভীষণ দরকার। এক শ্বাসে বলে উঠল রাহি। আদিল চট করে কল কেটে দিয়ে ওর দাদির নাম্বার সেন্ড করে দিল। সাথে বলে দিল দাদিকে তার পরিচয় দিলে তিনি পৃথাকে ফোন দেবেন।
রাহি হাফ ছেড়ে বাঁচল। যেই কথা সেই কাজ। সে দেরি না করে মাজেদা বেগমকে কল করে নিজের পরিচয় দিয়ে পৃথাকে চাইল। পৃথা তখনও ঘুমাচ্ছিল। মাজেদা বেগম পৃথাকে ঘুম থেকে জাগিয়ে হাতে ফোন ধরিয়ে দিয়ে বলল, তোর খালাতো বোন কল দিয়েছে, কথা বল। ঘুম চোখে বেখেয়ালি কণ্ঠ হ্যালো বলতেই ওপাশ থেকে রাহি কাঁদতে কাঁদতে সব কথা খুলে বলল পৃথাকে। এমন কথা শুনে পৃথা চট করে উঠে বসে গলা ছেড়ে দিয়ে বলল, বললেই হলো, বিয়ে এত সোজা? বিয়ে ভেঙে দাও। আর হ্যাঁ, তোমার গাধাটা কি করেছে? আর বলেন না আপু। বলে রিয়াদের সব কথা বলে দিল রাহি। তারপর সে আবার কান্না করতে লাগলো। এই কান্না থামাও। কিসের বিয়ে? কার বিয়ে? কোনো বিয়ে টিয়ে হচ্ছে না। মাথায় সরিষার তেল দিয়ে পাত্রপক্ষের সামনে বসে যাও। আর তোমার ভাবি আছে সামনে, থাকলে তাকে কল দাও। পৃথার কথা শুনে রাহির কলিজায় পানি এলো। সে দ্রুত আবিদাকে ফোন দিল। পৃথা আবিদাকে কিছু শিখিয়ে দিয়ে কল কেটে দিল। পৃথার সামনে মাজেদা বিবি দাঁড়িয়ে এতক্ষণ সব কিছু শুনছিল। সে অবাক হয়ে থ মেরে আছে। তোর কাছে দেখছি যে কোনো বিয়ে ভাঙ্গা কোনো ব্যাপারই নয়। তা এত বুদ্ধি পাস কই থেকে? এই বুদ্ধি যদি বিয়ের সময় আমার মাথায় আসতো তাহলে কোনো দিনই বিয়েতে বসতাম না। পৃথা বিছানা থেকে উঠে ওয়াশরুমে যেতে যেতে বলল, এতটুকু দেখে মেরে গেলেন? দেখেন, পড়ে পড়ে আর কি হয়। আহ, বিয়ে একদম ঝেঁটিয়ে বাড়ি ছাড়া করবে রাহি নিজেই। ওর গাধা বরটা তো আর কিছুই করবে না, তাই যা করার তাকেই করতে হবে। সেটাই তো দেখতে হবে। রাহি সাজতে বসেছে। মাথায় চপচপে সরিষার তেল দিয়ে খোপা বাঁধল। তারপর মেকআপ বক্স বের করে তুলি ব্যবহার না করে হাত দিয়েই আঙুল ঝুঁকিয়ে সেটা গালে মাখলো। এরপর আইশ্যাডো বের করে বেগুনি রং ঠোঁটে মেরে বসে রইল। চাচি এসে রাহিকে দেখে জোরে একটা ধমক দিয়ে বলল, এসব কি সেজেছ? পাত্রপক্ষ এসে গেছে আর সে ভূত সেজে বসে আছে। মলিন মুখে বলে উঠল রাহি। না চাচি, দেখতে তো দারুণ লাগছে। এখনকার যুগে এমনই সাজ হয়ে থাকে। আবিদা রাহির পক্ষে যোগ দিল। সেটা শুনে চাচি চলে গেল। আবিদা মুচকি হেসে ওকে নিয়ে বাহিরে এলো। বাসা ভর্তি মানুষ গিজগিজ করছে। রাহেরা থাকলে একজনকেও অ্যালাউ করতো না। তাছাড়া বিয়ে হলে এত মানুষ মানা যেত, কিন্তু দেখতে আসাতে এত লোকজন কেন? মনের ভেতর ক্ষোভ যেন জোরালো হলো। নিচের একটা রুমে মেহমানদের বসানো হয়েছে। নিজের বিয়ে বলে কথা, তাই দেরি করা যায়? রাহি যেন ঠেলে রুমের ভেতর ঢুকলো। ভেতরে চাচা, ছেলের বাবা মা, একটা বোন আর ছেলে বসে আছে। তাহলে রাহির বাবা কই? রাহি এভাবে আসাতে ওর চাচা বেশ রেগে যায়, কিন্তু সবার সামনে কিছু বলতে না পেরে শুধু বলল, সবারে সালাম দাও। রাহি সবাইকে সালাম দিয়ে সোফায় বসে পড়ল। সাথে পা দুটো নাচাতে লাগলো। ব্যাপারটা বরের মায়ের মোটেও পছন্দ হলো না। তুমি কি একা এসেছো মা? হ্যাঁ, আমি তো একাই এসেছি। বলতে রাহির চাচি দরজার আড়াল থেকে বলল, না ভাবি, আমি ওকে পাঠিয়ে দিয়েছি। এই মেয়ে দেখছিস মান সম্মানের কিছুই রাখবে না। চাচি রাহির দিকে কটমট করে চাইতেও পা নাচানি বন্ধ করলো, কিন্তু একটু পরে আবার পা নাচাতে শুরু করলো। সেটা দেখে পাত্রের মা বলল, চা, কফি, আলু ভর্তা, আন্ডা ভাজি আর প্রচুর শপিং করতে পারি। বাবার টাকা ফাঁকা করতে আমি একদম ওস্তাদ। এই বিষয়ে আমার কত মেয়ে আর দ্বিতীয়টি পাবেন না। ফিক করে হেসে কথাগুলো বলে উঠল রাহি। রাহির হাতে 4,000 টাকার নোট গুজিয়ে দিয়ে বলল। পাত্রের মায়ের কথা শুনে রাহি উঠে দাঁড়ালো। তারপর চলে যেতেই আবার থেমে পেছন ফিরে বলল, আচ্ছা, এটা কি পাত্রের সেকেন্ড ম্যারেজ? না মানে ওনার বয়সটা আমার কাছে একটু বেশি লাগছে। এবার চাচা আর সইতে পারলেন না। তিনি হুঙ্কার দিয়ে বললেন, দ্বিতীয় বিয়ে হতে যাবে কেন? ছেলে বিদেশ থাকে, বিয়ে করার জন্য দেশে এসেছে। এটা তার প্রথম বিবাহ। রাহি আর দেরি করে না, যা আগুন লাগানোর দরকার লাগিয়ে দিয়েছে। পৃথাপুর জয় হোক বলে রুম থেকে বের হলো। বিকেল গড়িয়ে সন্ধ্যার পথে গোধূলি লগ্নে পশ্চিম আকাশে সূর্যের আলো ছড়ানোর শেষ পর্যায়ে পৌঁছেছে। হলুদ রোদে আস্তে আস্তে গাঢ় সিঁদুর রঙে আকার ধারণ করে পুরো পশ্চিম আকাশে ফর্সা মেরেছে। এই সময় সূর্যটাকে দেখে মনে হয় সদ্য বিবাহিত হিন্দু রমণীর কপালে আঁকা গাঢ় সিঁদুরের টিপ। আদিল ছাদে বসে এমনই সূর্য দর্শন উপভোগ করছে। সে এখন তার মামার বাসায়, সাথে সুপ্তিও রয়েছে। সে একবার আদিলের দিকে চাইল, তারপর বলে উঠল, একটা কথা বলি, কিছু মনে করিস না। কাল রাত থেকে আমি তো সবই দেখলাম।
তোর বউয়ের সাথে তোর সম্পর্ক তেমন একটা ভালো নয়। তুই তো ভালোবাসিস তাকে পাগলের মতো, কিন্তু তার দিক থেকে তেমন রেসপন্স দেখলাম না। এমন মেয়েকে নিয়ে সারা জীবন কাটাবে কি করে? আদিল জানতো এমন প্রশ্নের সম্মুখীন সে হবে, হয়তো একটু পরে আরও কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে। দীর্ঘশ্বাস ফেলে আদিল বলল, দেখ আপু, আমি তোকে কিছু কথা বলি, শুনে হয়তো তোর ভালো নাও লাগতে পারে। ভালোবাসার সম্পর্কটা খুব মূল্যবান জিনিস। আমার হাতের নখ বড় হয়ে গেছে, তাই বলে কি আমি আঙুল সহ কেটে ফেলবো? তারপর ধর চুল বড় হয়ে গেছে, তার জন্য চুল সহ মাথা কেটে ফেলবো? আমরা কখনোই এমন নির্বুদ্ধিতার কাজ করব না। ঠিক সম্পর্কের মাঝেও কখনো কখনো ভুল বোঝাবুঝি, মান অভিমান, কথা কাটাকাটি, ঝগড়া এসব হতেই পারে। তাই বলে কি সম্পর্কের সুতোটুকু কেটে ফেলবো? তাকে নিজের কাছ থেকে বিচ্ছিন্ন করব? না, আমরা এটা করতে পারি না। বরং সরি বলে কাছে টেনে নিতে হবে প্রিয়জনকে, তার সাথে নিজের অহংকার বোধটাকে কেটে ফেলতে হবে, সম্পর্কটাকে নয়। আর এটাই আমার কাছে ভালোবাসার মজবুত অর্থ। তাছাড়া আমি তো তাকে কম আঘাত দিইনি, এখনো দিয়ে চলছি। তারপরও এই একজনের জন্য সবার সামনে কম মাথা নত করতে হয়নি তোকে। আদিল হাসল। সূর্যটা পরিপূর্ণভাবে ডুবে গেছে, আবছা আলো গাঢ় অন্ধকারে পরিণত হচ্ছে। নিশাচর প্রাণীগুলো জেগে উঠছে। নিস্তব্ধ পরিবেশে আদিলের কথাগুলো সগৌরবে জোরালো হলো। জানিস তো আপু, তোর এমন প্রশ্নের জবাব আমাদের রবি ঠাকুর বহু বছর আগে দিয়ে গেছেন। ভালোবাসা যেখানে গভীর, নত হওয়া সেখানে গৌরবের। তাদের কথা আর দীর্ঘস্থায়ী হলো না। মোর্শেদ সাহেবের পদাচরণের আওয়াজ শোনা গেল। মাগরিবের নামাজ শেষে তিনি ছাদে এসেছেন। তাকে দেখে আদিল উঠে দাঁড়িয়ে সালাম দিল। তারপর কেমন আছেন সে জিজ্ঞাসা করল। তিনি বসে হাতের ইশারায় আদিলকে বসতে বলেন। মাইমুনা বেগম 4 কাপ চা আর ট্রে ভর্তি নাস্তা নিয়ে এসে ছাদে লাইট জ্বালিয়ে তাদের সাথে যোগ দিলেন। চায়ের কাপে চুমুক দিয়ে মোর্শেদ সাহেব বলেন, দেখো বাবা, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। হয়তো আমি তোমার সাথে একটু বেশি খারাপ ব্যবহার করেছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। বড় শখ ছিল তোমার সাথে দীপ্তির বিয়ে দেওয়া। মেয়েটা মনের ভেতর আশার ঘর বেঁধেছিল। হয়তো তোমার শিক্ষা জীবন শেষ হলে বিয়ের কথা নিয়ে এগোতে চাইছিলাম। আসলে বলতে কি, দীপ্তির জন্মানোর পর থেকে এমন ইচ্ছা মনে পোষণ করছিলাম, তোমার মাকেও বলছিলাম, কিন্তু সে তো অকালেই চলে গেল। আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করেছি মামা। আমার মা সবসময় চাইতো পৃথাকে আমার জীবনসঙ্গী হিসেবে, তাই তাকে ছাড়া কাউকেই আমার জীবনে আনতে পারতাম না। অবলীলায় কথাগুলো বলে ফেল আদিল। মোর্শেদ সাহেব নিস্তব্ধ হয়ে গেলেন। কোনো ভাষা খুঁজে পেলেন না তার প্রতি উত্তর দিতে। চোখের কোণে জল ছলছল করে উঠল। মায়ের মধ্যে নিজেকে না জড়িয়ে আদিল উঠে দাঁড়ানো। তারপর বলল, বাসায় দাদি আর পৃথা রয়েছে। দাদা তার এক বন্ধুর বাসায় থাকবেন আজ, আমাকে একটু দ্রুতই ফিরতে হবে। চা অন্তত পান করো বাবা। মাইমুনা বেগম অনুরোধের স্বরে ভরে উঠল। অন্যদিন খাবো মামি বলতেই মোর্শেদ সাহেব বলে উঠল, বৌমাকে নিয়ে একদিন বাসায় এসো। তার সাথে আমি খুব খারাপ ব্যবহার করেছি, দিনকাল ভালো যাচ্ছে না। যদি ক্ষমা চাওয়ার আগেই পরে যাই। আদিল আর দাঁড়ালো না, সুপ্তি বাহিরের গেট অবধি এগিয়ে দিল। জানালার কাছে দাঁড়িয়ে দীপ্তি চুপচাপ আদিলকে দেখছিল। হঠাৎ আদিল থেমে গিয়ে জানালার দিকে চাইল, কিন্তু দীপ্তিকে দেখতে পেল না। আপু, দীপ্তির বিয়ের ব্যবস্থা দ্রুত করিস, দহন যন্ত্রণা বড়ই কষ্টদায়ক। কথাটা বলে আদিল সরে এলো। আদিলকে একটু মেহেদির বাসায় যেতে হবে। দীপ্তির জন্য মনটা খারাপ লাগছে। মেয়েটা নিজেকে কি কঠিন আবরণে ঢেকে ফেলেছে। এসব কথা ভাবতে ভাবতে মোড়ে এসে দাঁড়ালো। কেবল একটা সিএনজি ডাকবে এমন সময় ওর চোখ স্থির হয়ে গেল। মোর্শেদ সাহেবের গুরুধর ছেলে মামুন কিছুটা নির্জন জায়গায় একটা মেয়ের সামনে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা বেশ রহস্যজনক। মনের ভেতর অতীতে ক্ষোভটা মাথা চেড়ে উঠল। মামুনের গার্লফ্রেন্ড শায়লাকে কল করল আদিল। তারপর তাকে দ্রুত নির্দিষ্ট জায়গায় আসতে বলল। বাছা ধন, আজ তোরে খাইছি। আমি তোর গায়ে হাত তুললে সেটা হবে বেয়াদবি, কিন্তু গার্লফ্রেন্ড গায়ে হাত তুলে সেটা শিক্ষা হয়ে দাঁড়াবে। 5 বছরের সম্পর্ক শায়লা আর মামুনের। পাশাপাশি একই পাড়ায় তাদের বসবাস, তাই বের হয়ে আসতে বেশি সময় নিল না। এসেই যা দেখলো তার ওর মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। মামুন মেয়েটির কপাল থেকে চুল সরিয়ে দিচ্ছে। শায়লা আদিলকে নিয়ে তাদের কাছে যায়। আদিল ঠিক মেয়েটির পেছনে দাঁড়ায়। আদিলকে দেখে মামুন ঘাবড়ে যায়। আদিল মুচকি হাসি দিয়ে মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, এক্সকিউজ মি ম্যাম, আপনার কি যেন একটা পড়ে গিয়েছে নিচে। মেয়েটা পেছন ফিরে আদিলকে দেখেই নিচে তাকালো। অমনি আদিলের গালে সপাটে একটা চর বসিয়ে দিল শায়রা। তারপর সেখান থেকে সে অশ্রুসিক্ত জলে চলে গেল। কাজটা দারুণ হয়েছে। আদিলও প্রস্থান করলো সেখান থেকে। তবে মা যাওয়ার সময় রাজকীয়ভাবে তার তর্জনী আঙুল মুড়িয়ে
মামুনকে সাবধান করে গেল ভবিষ্যতে যেন আদিলের পিছে না লাগে, কারণ আদিল চোরা শিকার করতে বড়ই ভালোবাসে। মামুন কিং কর্তব্য বিমূঢ় হয়ে আদিলের পথ চলা দেখতে লাগলো। শায়লা যে তার কি অবস্থা করবে সে ভেবে উঠতেই পারল না। রাত 9টা। আদিল বাসায় এসেছে কিছুক্ষণ আগে। পৃথা বেডরুমে বসে আমের আচার খাচ্ছিল। আদিলকে দেখেও না দেখার ভান করে অন্যদিকে হয়ে আবার আচার খাওয়াতে মনোযোগ দিল। আদিল গোসল করবে, সেজন্য ওর টি শার্ট আর ট্রাউজার নেওয়ার জন্য আলমারি খুললো, কিন্তু নির্দিষ্ট জায়গায় তা খুঁজে পেল না। সে চট করে পৃথার দিকে চাইতেই পৃথাও আবার অন্যদিকে মুখ ফেরালো। তার মানে পৃথা এতক্ষণ তার দিকে চেয়েছিল। আদিল মুচকি হাসল, কিন্তু কিছু বলল না। দীর্ঘশ্বাস ফেলে পুরো রুমে একবার চোখ বুলিয়ে নিল। রুমটা বেশ পরিপাটি, আগে এমন ছিল না। পৃথা হয়তো নিজের মতো করে আজকে রুমটা সাজিয়েছে। আদিলের মনের ভেতর সুখের উষ্ণ হাওয়া দৌড়া দিয়ে গেল। ব্যাপারটা ওর খুব ভালো লাগলো। বউটা তার ধীরে ধীরে সংসারী হয়ে উঠছে। সে দ্রুত ওয়াশরুমে চলে গেল। ও চলে যেতেই পৃথা আবার ফিরে চাইল। স্ট্রেঞ্জ, কোনো কথা বলল না। ব্যাপার কি? ওয়াশরুমটিও ঝকঝকে ও সব কিছু গোছানো, কিন্তু টাওয়াল, বডি ওয়াশ বা সাবান কিছুই পাওয়া গেল না। আদিল চেঁচিয়ে বলে উঠল, পৃথা, টাওয়াল খুঁজে পাচ্ছে না কেন? কোথায় রেখেছেন? রুমে আছে, বডি ওয়াশ? নিচের ড্রয়ারে, আমার টাওয়াল? বেলকনিতে, আমার টি শার্ট ট্রাউজার কোথায়? সোফার উপর রাখা আছে। আমার লাঠিটা কোথায়? মনে হয় গত রাতে ব্যথার ডোজটা একটু কমে পড়েছে, তাই আজ রাতে ব্যথা 3 গুণ হওয়া চাই। পৃথাকে আর কিছু বলতে হলো না। সুরসুর করে খাট থেকে নেমে আচারের বাটিখানা টেবিলে রেখে টাওয়াল সহ আদিলের চাওয়া যাবতীয় জিনিসপত্র নিয়ে ওয়াশরুমের দরজায় গিয়ে হাজির হলো। স্মিত হাসার চেষ্টা করো, এবার ঢোক চিপে ভয় মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আমি কি না বলেছি? তুমি না বললেও একটু পর এগুলো তোমাকে দিয়েই যেতাম। এই কি বলে ঠেলার নাম বাবাজি। পৃথার বোকা বোকা কথা শুনে আদিলের প্রচণ্ড হাসতে ইচ্ছে করছে, কিন্তু হাসতেই পৃথা ওর আগের স্বভাবে ফিরে যাবে। তাই গম্ভীর মুখেই রইল আদিল। পৃথা ওর দিকে টাওয়াল এগিয়ে দিতে আদিল ওর হাতটা চেপে ধরল। এবার সে মুচকি হেসে বিদ্রুপের সাথে বলল, আসুন একসাথে গোসল করি। এমন কথা শুনে পৃথা গলা ঝেড়ে জোরে চিৎকার দিয়ে বলে উঠল, দাদি, আদিল বাথরুমে পড়ে গেছে। আমি তাকে একা তুলতে পারছি না, মনে হয় পা ভেঙে গেছে। পৃথার কথা শুনে আদিল সাথে সাথে ওর হাত ছেড়ে দিল। আপনি বললেই তো আমি হাত ছেড়ে দিতাম, খামোখা দাদিকে রাখতে গেলেন কেন? দাদি কি ভাববে? তুমি এক কথায় ছেড়ে দেওয়ার মতো মানুষ নও, সেটা আমি খুব ভালো করেই জানি। তাই কোনো জায়গায় কি বলতে হবে সেটা আমায় শেখাতে এসো না। পৃথা বাথরুম থেকে চলে আসতেই মাজেদা বেগম ধরফরিয়ে ছুটে এলো আদিলের রুমে। তারপর বলে উঠল, কই ও? আদিলের কথায় লেগেছে? কাকে কি লাগবে? ভ্রু কুচকে প্রশ্ন করল পৃথা। এই তামসা বাদ দিয়ে বল, আদিলের কি হয়েছে? না, কিছু হয়নি তো। কিছু হয়নি মানে? তাহলে আমাকে ডাকলি কেন? আমি তো আপনাকে ডাকিনি। তাছাড়া আদিলের আবার কি হবে? সে তো গোসল করছে। এমনভাবে কথাগুলো বলল পৃথা, যা শুনে যে কেউ বলবে মাজেদা বেগমের মতিভ্রম হয়েছে। মাজেদা খানিকক্ষণ মাথা চুলকে বলল, সত্যি তুই আমাকে ডাকিসনি? পৃথা রুম থেকে বের হয়ে এসে খাবার টেবিলে খাবার পরিবেশন করতে করতে বলল, আপনি হয়তো ভুল শুনেছেন, আমি আপনাকে ডাকিনি। মাজেদা বেগম এসে পৃথার সাথে হাত লাগালো। তারপর সব রেডি করে আদিলকে ডাকলো। আদিলও গোসল সেরে রেডি হয়ে খাবার টেবিলে বসেই চোখ ওপরে তুলল। খাবারের এত আইটেম! মাজেদা বেগম ধমক দিয়ে আদিলকে খেতে বলল। তোর বউ রান্না করেছে, নে খা জলদি। আদিল পৃথার দিকে একবার চেয়েই খাবারে মনোযোগ দিল। মাজেদা বেগমও পাতে খাবার বাড়িয়ে নিয়ে বলল, আমাদের ল্যান্ড ফোনে পিয়াস কল দিয়েছে, বল তুই নাকি ফোন উঠাচ্ছিস না, তাই এখানে কল দিয়েছে। পৃথা মাথা নিচু করে খাবার খেয়ে চলছিল। বেচারাকে কেউ ফোনে হাত দিতে দেয় না, এমনকি ল্যান্ড ফোনের সামনেও বসতে অবধি দেয় না। তাই পৃথা এদিকে মনোযোগও দিল না। দাদির কথা শুনে আদিল খাওয়া বাদ দিয়ে কিছুক্ষণ পৃথার দিকে চাইল। তারপর পাতের খাবার রেখে হাত ধুয়ে আদিল বাসা থেকে বের হয়ে গেল। এটা দেখে মাজেদা বেগম গলা ফাটিয়ে চিৎকার দিতে দিতে বলল, একটা কেউ ফোন দিলেই হলো, বাসায় আর তার মন টিকে না। বিয়ে দিলাম তবুও বাসায় থাকতে চায় না। বিয়ে কেন করলি? খামোখা তোরে বিয়ে দিই ঘাড়ে ঝামেলা টেনে আনলাম কেন? মুখে ভাত তুলতে গিয়েও হাত থেমে যায়। কথাটি পৃথাকে শুনিয়ে বলেছিল মাজেদা, তাই খাওয়ার শখই মিটে গেল। সে আর বাড়তি খাবার না নিয়ে অতটুকু খেয়ে উঠে পড়ল। সেটা দেখে মাজেদা ফুঁসতে ফুঁসতে বলল, একটা কথাও বলা যায় না,
কিছু বললেই সাথে সাথে রাগ দেখিয়ে চলে যাবে। আমরা বুঝি সংসার করিনি? শাওরের লাত্তি কদি খেয়েও মাথা নিচু করে সংসার করেছি। বাপের বাড়ি একটু দূর হওয়া 5 বছরও মা বাপের মুখ দেখতে পাইনি। আর এরা সব কিছু মুখের কাছে পেয়েও সংসার ছাড়তে যায়। বলি মেয়ে, মানুষের এত রাগ থাকা উচিত নয়। পৃথা রান্নাঘরে গিয়ে একটা বড় বাটিতে করে রং বেরঙের চিপস ভাজা নিয়ে এসে সোফায় বসে টিভি অন করে শান্ত গলায় বলল, খাবারগুলো আমার গলা দিয়ে নামছে না। আমি ভাবছি এত বেস্বাদের রান্না আপনারা খেলেন কি করে? আশ্চর্য, একবার অভিযোগও করলেন না? পৃথার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। নতুন হাতের রান্না খেতে বেশ মজাই লাগছিল মাঝেদার, কিন্তু পৃথার এমন কথার তার রাগ যেন একটু চড়া হলো। আমাকে তেজ দেখাস না মাইয়া। বেশ ক্ষোভের সাথে মাজেদা বেগম কথাগুলো বলল। পৃথা টিভির দৃশ্য থেকে চোখ সরিয়ে মাজেদার দিকে চেয়ে বলল, আমার এত সাহস আপনাকে তেজ দেখাবো? তাছাড়া খামোখা আপনার সাথে লাগতে যাব কেন? এখানে মালা থাকলে বুঝতি কত ধানে কত চাল। আমি কিছু বলি না দেখেও ভাও বেড়ে গেছে, তাই না? কথায় কথা বাড়ে তাই পৃথা মুখে চিপস পুরে টিভির দৃশ্যে মনোযোগ দিল। অন্যদিকে কিছুক্ষণ বাদে আদিল এসে আবার খাবারে বসল। পৃথা শুধু ওর কাণ্ড কারখানায় দেখল, না এর স্বভাব গুড়ে চেঞ্জ করতে হবে, না হলেও এমনটাই করবে। কেউ কিছু না বলে বলে ওর স্বভাবটাই নষ্ট হয়ে গেছে। মাঝপথে খাবার ছেড়ে উঠে গিয়ে আবার এসেছে খাবার খেতে। মাজেদা আদিলের পাশে দাঁড়িয়ে পৃথাকে মিন মিন করে বলল, তোমাদের বন্ধুদের মাঝে কি তুই একাই শুধু বিয়ে করেছিস? মানে? মানে আবার কি? বলছি তোর বন্ধুদের মাঝে কি তুই সেই একাই মহাপুরুষ যাকে তার পিতা ঢাক ঢোল পিটিয়ে বিয়ে দিয়েছে? না, আমি একা কেন হব? আমার অনেক ফ্রেন্ডরাই বিয়ে করেছে, কেউ পারিবারিকভাবে, আবার কেউ গোপনে। কম বেশি অনেকেই করেছে। সিদ্ধান্ত কি বিয়ে করেছে? না, করেনি, কিন্তু ফাইনাল পরীক্ষার পর বিয়ের পিড়িতে বসবে। ওর গার্লফ্রেন্ড একটা আগুন সুন্দরী, তাই ও আর দেরি করতে চায় না। এখন যা যুগ, কবে কে টেনে নিয়ে যায় কে জানে। কথাগুলো বলেই আদিল জিভে কামড় দিয়ে পৃথার দিকে চাইল। পৃথা কিন্তু ওইভাবেই টিভি দেখছিল। সবাই তো আর তোর মতো বুড়ো মাইয়ারে বিয়ে করবে না। মায়ে কোনো আমলে এক কথা দিয়েছে, সেটা পূরণ করার জন্য জীবন মৃত্যুর বাজি ধরতে গিয়েছিলি। এত আধিক্যতা দেখে আর বাঁচি না বাপু। মজনু হয়েছে মজনু। বলে পৃথা দিকে চাইল মাজেদা। পৃথা তখনও নিশ্চুপ। আদিল কথার জবাব না দিয়ে খাবার শেষ করে রুমে চলে গেল। তারপর বিছানায় এক গাদা বই আর ল্যাপটপ নিয়ে পড়তে বসল। মাজেদা বেগম ইচ্ছা করে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। বোঝেন না, রাগ দেখালো আর কি। সবাই চলে যেতেই পৃথা প্রথমে ল্যান্ডফোনের কাছে গেল, তারপর চুপি চুপি ফোন তুলে নিয়ে ওর দাদির কাছে কল দেওয়ার ট্রাই করলো, কিন্তু কল যাচ্ছে না। ও অধৈর্য হয়ে বারবার চেষ্টা করতে লাগলো, কিন্তু সফল হলো না। অন্যদিকে শব্দ পেয়ে আদিল উঠে এসে দরজার চৌকাঠে গা হেলান দিয়ে দাঁড়িয়ে পৃথার কর্মকাণ্ড দেখতে লাগলো। অবশেষে পৃথা ব্যর্থ হয়ে নিঃশব্দে ফোন রেখে দিয়ে ফ্লোরে বসে পড়ল। তারপর করে মুখ লুকিয়ে নীরবে কাঁদতে লাগলো। কে জানতো এই মেয়েটার কঠিন আবরণ ভেদ করে প্রতিনিয়ত নোনা জল ভেসে বেড়ায় সর্বাঙ্গে। আদিলের প্রচণ্ড খারাপ লাগে, কিন্তু করার কিছু নেই। পৃথা যদি ভুলে ওদের সাথে যোগাযোগ করে তাহলে আদিলের সংসার বিষাক্তময় হয়ে যাবে। ওকে আটকানো কঠিন হয়ে দাঁড়াবে। তাই একটু কষ্ট হলেও সহ্য করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। অন্তরপুরে গেলেও উপায় নেই। আদিল ধীর পদক্ষেপ ফেলল বিপরীত দিকে। সন্ধ্যার পর থেকে আশিকুর জামান গোমরা মুখ করে বসে আছেন, এমনকি রাতের খাবারও খাননি। পাত্রপক্ষ বাসা হতে চলে যাওয়ার কিছুক্ষণ পর কল দিয়ে জানিয়েছে মেয়ে তাদের অপছন্দ। একে তো বয়স্ক, তার ভেতর নিজের মেয়ের চেহারার ভুল ধরা যেন তাকে পাগল করে তুলেছে। তার ছোট ভাই রুমে এসে কেবল ভাইজান বলে ডেকেছে, অমনি আশিকুর রহমান তেড়ে আসলেন তার দিকে। তারপর গলার রগ ফুলে তুলে বললেন, তোর এত সাহস কি করে হয় আমার মেয়ের জন্য বয়স্ক পাত্র নিয়ে আসা? ওর বয়স কি আর পাত্রের বয়স কি? রাস্তায় বের হলে তো সবাই ওদের বাপ বেটি বলে সম্বোধন করবে। রাহির নামে অনেক অভিযোগ ছিল মনে, কিন্তু এখন ব্যাক শট খাওয়ার পরও যদি বলা হয় রাহি পাত্রপক্ষের সামনে ওইসব কাণ্ড ঘটিয়েছে, তাহলে জীবনেও বিশ্বাস করবে না, বরং গলার নিচে হাত দিয়ে বাসা হতে বের করে দেবেন। তার থেকে চুপ থাকাই বেটার, কিন্তু তার যে চুপ থাকার অভ্যেস নেই। তাই তিনি বললেন, ভাইজান, আপনার সম্পত্তি পেলেও আবার
একটা পাত্র দেখায়। দরজার আড়াল থেকে রাহি বের হয়ে এসে হাউমাউ করে কেঁদে উঠল। বাবা, আর কত অপমান করাবে তুমি বলো? আমাকে দেখে তারা অপছন্দ করে কিভাবে? আমার কি চেহারা এতটাই খারাপ? আমার মুখ দেখানোর পথ আর রইল না। আমার পড়ালেখা শেষ না হওয়া পর্যন্ত আমি আর বসবো না বিয়ের পিঁড়িতে। এবার যদি জোর করো না, তাহলে কিন্তু আমি... ওর চাচাতো রাগে ঠোঁট কামড়াচ্ছিল। বেদ্যপ মেয়ে ছোড়া কেন, কোনো 80 বছরের বুড়ো তোর বিয়ে করতে চাইবে না। আজ যা করছস, আমার মেয়ে হলে এতক্ষণে কথা বলার মতো অবস্থায় রাখতাম না। মেয়ের বাকি কথা আর জানতে চাইল না আশিকুর সাহেব। বিয়ের নাম আর মুখেই তুলব না আম্মা। তোর যে এভাবে দেখাইছি সেটা যেন তোর মাকে আর জানাস না, তাহলে বাসায় কুরুক্ষেত্র বাঁধাবে। কথাগুলো বলে আশিকুর জামার রুম থেকে বের হয়ে গেল। আর এদিকে খুশিতে রাহি ভো দৌড় দিয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে রিয়াদের কাছে কল দিল। রিয়াদও যেন রাহির কলের অপেক্ষায় ছিল। রিসিভ করে হ্যালো বলতেই রাহি বলল, এই ওয়েট ওয়েট, তোমাকে কয়েকটা পিক পাঠাচ্ছি, দেখো তো কেমন লাগছে আমায়। বাদ দাও তো, ছেলে পক্ষ গিয়ে তোমায় পছন্দ করেছে। আরে না, আমার অপছন্দ করেছে তারা। জান, তোমার অভিশাপ আমার ওপর ফলে গেছে। রিয়া হাঁপ ছেড়ে বাঁচল। বুকের ওপর থেকে বিশাল পাথর সরে গেল। এবার বলল, এখন কি দিবা দাও। রিয়াদের কথা শুনে রাহি কিছু পিক পাঠিয়ে দিল রিয়াদকে। তারপর বলল, এই কেমন লাগছে আমাকে? বেশ সময় নিয়ে পিকগুলো দেখলো রিয়াদ। তারপর বলল, তুমি খুব সুন্দর একটা শাড়ি পরেছো, হুম? লিপস্টিক এবং মেকআপে অনেক ভালো করেছো। আরে বলো না, কেমন লাগছে আমাকে? এসব বর্ণনা পরে দিও। আগে বলতে দাও। অনেক জমকালো গয়নাও তো পরেছো সুন্দর করে। হ্যাঁ, পড়ছি তো। একটু ভাব নিয়ে বলল রাহি। রিয়াদ এবার হাসতে হাসতে বলল, তবুও যে তোমাকে পেতনির মতো লাগছে। রাহির প্রশংসা শোনার আগ্রহ যেন ঠুস হয়ে গেল। সে চট করে কল কেটে দিয়ে ফোন বন্ধ করলো। তারপর কিছুক্ষণ পর আবার ফোন অন করে রিয়াদকে কল দিয়ে বলল, আমাকেও মোটেও কল দিবা না তুমি। দিলাম না, এতে কার গিয়ে এসে যায়। এই বুড়া ব্যাটারে বিয়া করাই উচিত ছিল আমার। কেন যে পৃথা আপুর প্ল্যান শুনে বিয়ে ভাঙলাম। পৃথার সাথে তোমার কথা হয়েছিল? বেশ চিন্তিত হয়ে প্রশ্ন করলো রিয়াদ। উফ, এখন যেই পৃথা আপুর কথা উঠেছে, অমনি কথার ভেতর শান্ত স্বভাব ফুটে উঠেছে, তাই না? আর ওই হেলিপানা বাদ দিয়ে যা বলছি তার সঠিক জবাব দাও। আমি এখন ফাজলামও করা শিখে গেছি, তাই না? আমার মাঝে মাঝে সন্দেহ হয় তুমি আমাকে নয়, পৃথা আপুকে বেশি ভালোবাসো। কথাগুলো বলে খট করে কল কেটে দিল রাহি। তারপর ফোন বন্ধ করে দিয়ে কান্না করতে লাগলো। আমি আর কোনোদিনও পৃথা আপুর সাথে কথা বলবো না। অন্যদিকে বারবার কল দিয়েও রিয়াদ আর ওকে লাইনে পাইল না। ফোন সুইচ অফ দেখাচ্ছে। রিয়াদ পৃথাকে কয়েকদিন ধরে বেশ খুঁজেছে। না নাম্বার আছে, না ওর ঠিকানা জানে। ওর সাথে কিছু কথা ছিল, কিন্তু সেই বিষয়ে কনফার্ম ছিল না, তাই পৃথাকে কথা বলার জন্য তোড়ঝোড় করেনি। রাত 11টার দিকে একটা পার্স আসার কথা। সেটা হাতে পেরেই বুঝতে পারবে নয়নের কথা সত্য না মিথ্যা। রিয়াদ দেয়াল ঘড়ির দিকে চেয়ে দেখে আর 10 মিনিট বাকি 11টা বাজতে। সময় যত এগিয়ে চলছে ততই ওর বুকের ভেতর ধুকপুক যেন বেড়েই চলছে। অবশেষে সেই সময় চলে এলো। নয়ন নিজে এসেছে রিয়াদের কাছে। নয়ন রিয়াদের বিশ্বস্ত লোক। সে শীর্ষ সন্ত্রাসী চন্দনের খুব কাছের লোক। কিন্তু চন্দন জানে না নয়ন আসলে রিয়াদের ডান হাত। নয়নকে বসতে বলে রিয়াদ বলল, ওই দিকের খবর ভালো তো? সবই ভালো, কিন্তু আপনার জন্য একটা খারাপ খবর আছে। আগে যেটা সন্দেহ করছিলাম সেটা হয়েছে। খামটা খুলে দেখেন, তাহলে সব বুঝতে পারবেন। রিয়াদ আর দেরি করে না। সে দ্রুত খাম খুলে ভেতরে থাকা একটা ছবি বের করে তার দিকে লক্ষ্য করতেই অস্থির হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? চন্দন খুন করার জন্য রিয়াদকে হায়ার করতে চায়। এর বিনিময়ে তাকে 1 কোটি টাকা দেওয়া হবে। অ্যাডভান্স হিসেবে 43 লাখ টাকার 3টা আলাদা আলাদা অ্যাকাউন্টে চেক পাঠিয়েছে। রিয়াদ ওর মাথা ধরে ফ্লোরে বসে পড়ে। শকুনের চোখ তাহলে শেষ পর্যন্ত শিকারের উপর পড়লই। রিয়াদ নিজের হাতে খুন না করলেও তার হাতেও বড় একজন কিলার আছে। এই যাবৎ পর্যন্ত 29টা খুন সে নিখুঁতভাবে করেছে, যার কোনো প্রমাণ সে রাখেনি। এই জন্য মার্ডার সংঘটিত কেস সাধারণত রিয়াদই বেশি পায়। রিয়াদ নয়নের কলার চেপে ধরে বলে, কোন শালা পৃথাকে হত্যা করার জন্য এত টাকা অফার করেছে বল? আর কেন কেন ওকে খুন করতে চায়? সব কিছু খুলে বল নয়ন। চন্দন তো আমার আপনজনের দিকে নজর তুলেছে।
এতটুকু থেকে চমকে গেলেন ভাই? আসল কথা তো জানেনই না। পিতা আপনাকে খুন করার জন্য 3 কোটি টাকার সুপারি এসেছে চন্দন দাদার কাছে। পার্টি নিখুঁত খুন চাই। দাদার কাছে একবার জানতে চেয়েছিলাম মেয়েটা কি এমন স্পেশাল যার জন্য এত টাকার অফার দিয়ে তাকে খুন করতে চাচ্ছেন। দাদা কিছু বলেনি, শুধু বলেছেন সময় হলে ঠিক জানতে পারবি। আমি আর কিছু জিজ্ঞাসা করার সাহস পাইনি। এখন আপনি এই মার্ডার করার অফার না নিলে অন্য কেউ ঠিকই এই দায়িত্ব লুফে নেবে। আমি তো আপার ফটো দেখেই আপাকে চিনে ফেলেছি। কি করবেন বলেন? এই জগৎটা এমন একটা জগৎ যেখানে আপন পর বলে কেউ নেই। যে মুখ তুলে উঁচু গলায় কথা বলবে সেই তার মস্ত খারাপে। কথাগুলো বলে নয়ন কিছুক্ষণ চুপ থেকে আবার বলল। তাহলে দাদাকে বলি আপনি এই অফার নিতে চান না। রিয়াদ পাল্টা প্রশ্ন করল। চন্দন কেন এই কাজ নিচ্ছে না? দাদা তো নিয়েছে, কিন্তু কাজটা অন্য কোনো মানুষ দিয়ে করাতে যাচ্ছে। গত মাসে এক কানাডা প্রবাসীকে মার্ডার করে উনি অনেক ঝামেলায় আছেন, তাই এটা অন্যকে দিয়ে করাচ্ছেন। কথাগুলো বলে নয়ন রিয়াদের পাশে বসে আবার বলল। আমরা 5-7 বছরে 3 কোটি টাকা উপার্জন করতে পারি না, কিন্তু চন্দনদা এক বাসায় এতগুলো টাকা বাজিমাত করতে চলেছে। বুঝতে পারছি না কোন মালদার পার্টি এই কাজ করতে চাচ্ছে। রিয়াদ আস্তে আস্তে জ্ঞান শূন্য হয়ে পড়ছে। কি এমন কাজ করছে তাকে জানতেই হবে। হাতে 1 মাস সময় দিয়েছে। রিয়াদকে বসতে হবে, ভাবতে হবে, প্ল্যান করতে হবে, তবেই সে পৃথার ব্যাপারে এগোতে পারবে। রাত্রি 1টা, পৃথা ফ্লোরেই বসে আছে। ওর এখন আফসোস হচ্ছে। আজ যখন রাহির সাথে কথা বলছিল তখন মামার ব্যাপারে জেনে নিলেই হতো। এত বড় বোকামি কাজ আমি কি করে করতে পারলাম? মনে হচ্ছে নিজের মাথা নিজেই ফাটিয়ে দেই। দাদির কাছে গিয়ে কি ফোন চাইবো? বলবো রাহির সাথে একটু কথা বলবো? যা উনি তেজ দেখিয়ে গেলেন, এখন যদি ডাকি তাহলে আমার গলা চেপে ধরবে। তবুও মন মানল না। পৃথা উঠে মাজেদা বেগমের দরজায় গিয়ে দাদি দাদি বলে কয়েকবার ডাকলো, কিন্তু উনি সাড়া দিলেন না। তাই বাধ্য হয়ে ফিরে এলো। তারপর টেবিল থেকে খাবারগুলো তুলে ফ্রিজে রেখে দিয়ে টেবিল পরিষ্কার করে লাইট অফ করে দিয়ে রুমে চলে গেল। আদিল তখন ঘুমাচ্ছিল। পড়তে পড়তে হয়তো ঘুমিয়ে পড়েছে। পৃথা সব বইগুলি তুলে নিয়ে গিয়ে বুক শেলফে গুছিয়ে রাখলো। তারপর ল্যাপটপ বন্ধ করে সেটা জায়গা মতো রেখে আদিলের দিকে চাইলো। বালিশ ছাড়া সেই ঘুমিয়ে পড়েছে। পৃথা ওর কাছে গিয়ে হাঁটু মুড়ে বসে বালিশ নিয়ে আদিলের মাথা একটু উঁচু করে মাথা নিচে বালিশ রাখতেই আদিল পৃথার বুক বরাবর একটা কিস করে। পৃথা স্থির হয়ে যায়। ও আদিলের দিকে চেয়ে দেখে ওর চোখ দুটো খোলা। পৃথা অবাক হয়ে বলে, তুমি ঘুমোওনি? প্রথম ভালোবাসায় অন্যরকম অনুভূতি মেশানো থাকে। প্রিয় মানুষটার সাথে কথা বলার সময় বুকে ধুকপুকানি, তার অপ্রয়োজনীয় কথাগুলো যেন প্রয়োজনীয় এবং মূল্যবান হয়ে দাঁড়ায়। লজ্জায় তার সামনে যাওয়ার প্রশ্নই ওঠে না। তবুও চুপি চুপি তার চেহারা দর্শন করার জন্য মন অপ্রতিরোধ্য হয়ে ওঠে। সেই ভালোবাসার সাথে যোগ দেয় পাগলামি। আদিলের দিক থেকে কখনোই এমনটা ছিল না। সে জানতো পৃথা শুধু তারই। পৃথাকে সব থেকে জ্বালিয়েছে ক্লাস 8-এ উঠে। তখন পৃথা ক্লাস 10-এ পড়ত। পৃথার পার্সোনাল লাইফে সে কখনো যখন তখন ঢুকে যেত। এত দুষ্টামির জন্য পৃথা ওর বান্ধবীদের সামনে আদিলকে কম থ্রেডও দিত না। কিন্তু এতে তার যায় আসে না। বরং সে ব্যাপরোয়া হয়ে উঠেছিল দিনকে দিন। আর কি কি করলে পৃথা তার হাতের মুঠোয় আসে সেটাও সে রপ্ত করে ফেলেছিল। কোনো এক কারণে একদিন পৃথার ব্যাগ সহ বই খাতা চুরি করে নিজের কাছে রেখেছিল আদিল। পুরো স্কুল জানাজানি হয় পৃথার ব্যাগ সহ সমস্ত বই পাওয়া যাচ্ছিল না। পৃথার যেসব ছেলে বন্ধু পৃথার সাথে লাইন মারার চেষ্টায় থাকতো, তারা পর্যন্ত তন্ন তন্ন করে সমস্ত স্কুল খুঁজেও খুব একটা সুবিধা করতে পারেনি। অসহায় পৃথা কান্নায় ভেঙে পড়ে। পৃথা প্রথমে ভাবতে পারে না আদিল এমন কাজ করবে, কিন্তু পরে ওর প্রতি সন্দেহ হয় পৃথার। পৃথার কোনো সমস্যা হলে আদিল সেখানে আগে এসে পড়তো। ছেলেরা সাধারণত খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতো, কিন্তু সে সবসময় পৃথার আশেপাশে ঘুরত। কিন্তু আদিল সেদিন থেকে আদিলকে ওর আশেপাশে দেখতে পায়নি। পৃথা কনফার্ম হয় এটা আদিলেরই কাজ। স্কুল ছুটি হলে পৃথাকে কোচিং করতে হতো। ছোট দিন হওয়াতে প্রায় সন্ধ্যা হয়ে যেত বাসায় ফিরতে। রাস্তায় বেরোলে সে কাউকে না পেলেও পেছনে আদিলকে ঠিকই পেত। সেদিন ভেল্লার চাপড় নামর এক জায়গায় এসে পৃথা দাঁড়িয়ে পড়ে। পেছনে আদিলও থেমে যায়। পৃথা পেছনে ফিরে আদিলকে দেখে কাছে রাখে। দিনকে দিন আদিলের এমন বেহায়া পড়া কাজকর্মের জন্য পৃথা অতিষ্ঠ হয়ে উঠেছিল।
সব বান্ধবীরাও আদিল আর ওকে নিয়ে হাসাহাসি করতো। সব কিছু যেন সহ্যের বাহির হয়ে যায়। তাই আদিল ওর কাছে আসতেই পৃথা রেগে গিয়ে ওকে জোরে ধাক্কা দিয়ে পাশের বড় একটা পুকুরে ফেলে দেয়। তারপর পুকুর পাড় থেকে ঢিল কুড়িয়ে নিয়ে পরপর 5টা ঢিল ছুঁড়ে মারে ওর দিকে। এরপর চিৎকার দিয়ে বলে ওঠে, আর কোনোদিনও যদি আমার পিছনে আসিস তাহলে একদম খুন করে ফেলবো। কথাগুলো বলে পৃথা হাতে আরও কয়েকটা ঢিল নিয়ে পুকুর পাড়ে দাঁড়িয়েছিল যাতে ও পানি থেকে উঠতে না পারে। এটাই ওর শাস্তি। আদিল পানি থেকে উঠতে চাইলেই ঢিল ছুঁড়ে মারতে ওকে। যতক্ষণ না মাগরিবের আজান বলল ততক্ষণ অবধি আদিল অসহায়ের মতো পানিতে দাঁড়িয়েছিল আর চোখের জল মুছল। আজান বলে ওকে ওপরে আসতে বলে। আদিল পানি থেকে ওপরে উঠে এলে তাতেও পৃথা ক্ষান্ত হয় না। সপাটে দুটো থাপ্পড় মেরে বলেছিল, এরপরেও যদি না শুধরাস তাহলে হেড স্যারের কাছে তোর নামে বিচার দেব। কথাগুলো বলেই পৃথা দ্রুত হেঁটে ওর বাসায় যায়। এখানেও একটা আশ্চর্যের ব্যাপার ঘটেছিল। সেদিনও পৃথার পিছু পিছু ওর বাসা অবধি এগিয়ে গিয়ে তারপর আদিল বাসায় যায়। একেই বলে হয়তো পাগল প্রেমিক। আদিলের পুরো শরীর সহ সমস্ত বই খাতা ভিজে একাকার হয়ে গিয়েছিল। সেদিন তার হাড় কাঁপিয়ে গায়ে জ্বর এসেছিল। শিহাবুদ্দিন বাসায় ছিল না। রাতে এসে যখন শোনে আদিলের এমন অবস্থা, সে তক্ষুনি ওর কাছে যায়। ছেলের ফর্সা গায়ে আঘাতের চিহ্ন দেখে পাগল প্রায় হয়ে গর্জন করে বলেছিল, বাপকে তোমায় এভাবে মেরেছে? আদিলের কথা বলার মতো অবস্থায় ছিল না। জ্বরের ঘোরে শুধু মা মা বলে প্রলাপ ডাকা ছাড়া কিছুই তার মুখ দিয়ে বের হয় না। মা মরা ছেলেটার এমন হাল দেখে মালা অবধি সেদিন চোখের জল ফেলতে বাধ্য হয়। প্রায় 1 সপ্তাহ হয়েছে আদিলকে চোখের সামনে দেখতে না পেয়ে পৃথা ভাবনায় পড়ে যায়। একদিন আদিলের বন্ধু রনককে ডেকে জিজ্ঞাসা করল, আদিল কোথায় রে? ওকে দেখি না কেন? পিঠা আপু, আদিলের তো খুব জ্বর হয়েছে। ওকে আমরা সবাই দেখতে গিয়েছিলাম। ঠিক মতো কথা বলতে পারছিল না, শুধু চোখ দিয়ে পানি পড়ছিল। চঞ্চল আদিলটা একদম নীরব হয়ে গেছে, কেমন জানি শুকিয়ে গেছে। কথাগুলো শুনে পৃথার প্রচণ্ড খারাপ লাগলো। কিশোরী পৃথার বুকের ভেতর তোলপাড় শুরু হতে লাগে। ছুটির দরখাস্ত লিখে সেটা জমা দিয়ে ব্যাগ নিয়ে ছুটল আদিলের কাছে। দাদি এবং বাবার নিষেধকে অগ্রাহ্য করে ছুটে গেল আদিলদের বাসায়। আদিল তখন শুয়েছিল। পৃথা ওর রুমের দরজায় দাঁড়াতেই ও ভীষণ লজ্জা পায়। এই প্রথম আদিল পৃথাকে দেখে লজ্জা পেয়ে অন্যদিকে হয়ে গায়ে কাঁথা টেনে নেয়। আদিলের বাবা ওর পাশেই ছিল। পৃথাকে দেখে তিনি বিস্মিত হয়ে যান। তার আর বুঝতে বাকি থাকে না যে তার ছেলের হার এই মেয়েটাই করেছে। তিনি পৃথাকে কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলেন, যদি আমার ছেলেটা তোমার মায়ের মতো মরে যেত সেদিন, তবে কি তাকে আর কোনোদিন এভাবে দেখতে আসতে পারতে? পৃথার ভয় হয় প্রচণ্ড। তবে কি আদিল তাকে সব বলে দিয়েছে? চোখ মুখ শুকিয়ে যায় তার। পৃথার মা বেঁচে থাকতে আদিলের মা পৃথাকে অনেকবার নিয়ে এসেছিল এই বাড়িতে, কিন্তু তার মাকে কোনোদিনও আসতে দেখেনি এই বাসায়। পৃথা নিজের ভাবনা থেকে বের হয়ে আবার আদিলের দিকে যায়। আদিলের বাবার কিছু না বলে আদিলের গায়ে হাত বুলিয়ে দিয়ে বলে, বাপ দেখ, তোমাকে কে দেখতে এসেছে। এখন তো আমার একটু সুস্থ হলেও হওয়া উচিত। কথাগুলো বলে তিনি রুম থেকে বের হয়ে গেলেন। এমন বাবা হয়তো দুনিয়াতে পাওয়া খুব কঠিন, যে তার সন্তানের চাওয়া পাওয়ার দিকে এত গুরুত্ব দিতেন। সামনের চেয়ারে পৃথা বসে আদিলকে ডাকে, কিন্তু আদিল ওই দিক হয়েই জবাব দেয়, আপনার বই আমার ওয়ার্ড্রোবের 2 নম্বর ড্রয়ারে আছে। পৃথা রেগে যায়। আমি বই নিতে আসিনি, তোকে দেখতে এসেছি গাধা। এমন কথা শুনেও আদিল ওর দিকে চায় না। শেষে ওর বাবা নাস্তা এনে টেবিলে রেখে বলে, কেউ দেখতে আসলে এভাবে অভিমানে অন্যদিকে হয়ে থাকতে নেই। বাবা ওঠো। বাবার কথা সে খুব মান্য করে, তাই সে পাশ ফিরে পৃথার দিকে চাইল। আদিলের বাবা পৃথার দিকে নাস্তা এগিয়ে দিয়ে বলল, অভিমান হলো হৃদয়ের অতি গোপন প্রকোষ্ঠের ব্যাপার, যে কেউ সেখানে হাত ছোঁয়াতে পারে না, তবে তুমি এটার যোগ্যতা রাখো। পৃথা এত কঠিন কথা বুঝে উঠতে পারে না। সে কঙ্কালসার আদিলের দিকে চাইতেই ওর চোখে জল এসে ভিড় জমে। শিহাবুদ্দিন বইগুলো এনে ওর কাছে দিয়ে আবার বলে, এই জন্য বুঝে আমার ছেলের প্রতি রাগ জমা হয়েছিল। পৃথা মাথা নাড়িয়ে না বলে। চোখের পানি লুকাতে বই নিয়ে অনেকটা দৌড়ে পালিয়ে আসে সেখান থেকে। শিহাবুদ্দিনের পিছু ডাক্তার পথ চলা থামাতে পারে না। পুরোটা দিন পৃথার বাসায় যায়নি, কোনো এক বান্ধবীর বাসায় কাটিয়ে সন্ধ্যাবেলা ঘরে ফেরে।
তবে সে জানতো না তার দাদি কি করে যেন আদিলদের বাসায় যাওয়ার ব্যাপারটাই জেনে গিয়েছিল। লতিফা গাড়ির চট দিয়ে পৃথাকে শাসন করে। সময় যায়, দিন যায়, পৃথার মনে আদিলের জন্য জায়গাটা ধীরে ধীরে বাড়তে থাকে। একবার টিফিন পিরিয়ডে আদিল তার বন্ধুদের সাথে কি যেন হার জিত লাগে, তাতে সে তার টিফিনের সব টাকা খোয়া দেয়। মনমরা হয়ে সিঁড়িতে বসে থাকতে দেখে পৃথা গিয়ে বলে, কি রে, এখানে বসে কি করছিস? ওর পাশে বসে থাকা বন্ধুটি দাঁত কিরিয়ে বলল, সব টাকা যে হারছে তার জন্য এমন হয়ে আছে। সেটা শুনে পৃথা দোকানে গিয়ে আলাদা আলাদা ঝালমুড়ি এনে একটা আদিলের হাতে দিয়ে ওকে টেনে নিয়ে যায় অন্যদিকে। তারপর দুজনে একসাথে খায়। সেদিন থেকে স্কুলে থাকা অবধি পৃথা কোনোদিনও ওকে ছেড়ে টিফিন খায়নি। স্কুল থেকে আসার সময় আর আদিলকে পৃথার পেছনে থাকতে হয় না, সে পৃথার পাশে চলার জায়গা করে নেয়। একদিন পৃথা আদিলকে ডেকে বলে, কিরে, তুই একটা ছেলে হয়ে টুম্পার সাথে পেরে উঠিস না? তুই থাকতে ও ফার্স্ট হয় কি করে? সেদিন থেকে ওকে আর বলতে হয়নি পড়ার কথা। এরপর পৃথা স্কুল শেষে কলেজে ওঠে। দেখা এবং কথা দুটোই কম হতে থাকে। তাছাড়া বাসার করা শাসনে পৃথাও আদিলের সাথে কথা বলার সুযোগ পেত না। এভাবে পৃথা ইন্টার পাস করে। ওদিকে আদিল ওর মাধ্যমিক শেষ করে। তারপর ওর বাবা ওকে মামার বাসায় পাঠিয়ে দেয়। পরে আদিলের ভালো থাকার কথা চিন্তা করে ওর দাদা দাদি সব ছেড়ে ঢাকায় পাড়ি জমায়। এরপর আদিল পৃথার কাছে তুই থেকে তুমি হয়ে ওঠে। কলেজে যখন বেশিরভাগ ছেলে তাদের সমবয়সী সুন্দরী বান্ধবীদের সাথে লাইন মারার চিন্তা ভাবনায় মশগুল থাকে, আদিল তখন তার অতীতে ফিরে আসা 3 বছরের সিনিয়র প্রিয়তমার বোকা বোকা মুখটা স্মরণ করে অপেক্ষায় থাকে কবে ছুটি হবে আর সে বাসায় যাবে। তারপর তাহাকে নয়ন ভরে দেখতে পাবে। পড়াশোনার চাপে আদিলের সাথে পৃথার বছরখানেক দেখা হয় না। এরপর এক রোজার ঈদের আগের দিন সুযোগ হয় পৃথার সাথে দেখা করার। পৃথা কেনাকাটার জন্য বাহিরে যায়। রাস্তায় দেখা হয় আদিলের সাথে। পৃথাকে দেখে বেশ অবাক হয়। দুদিকে বেনি করা নীল ড্রেস পরা বোকা বোকা চেহারার মেয়েটি পূর্ণ যৌবনে পা রেখেছে। চেহারার উজ্জ্বলতা অনেক বেড়ে গেছে। বুকের ভেতর অজানা ভয়ে সে হানা দেয় আদিলের। পৃথার মনে অন্য কেউ জায়গা করে নেয়নি তো। পৃথা প্রথমে ওকে চিনতে পারে না। বেশ বড় হয়ে গেছে সে, অনেক কথা হয় তাদের মাঝে। তারপর থেকে আদিলের পাগলামি আরও বেড়ে যায়। আদিল যখনই ঢাকা থেকে আসতো তখনই পৃথার সাথে দেখা করতে চাইতো। একদিন না বলাতে আদিলের মাথা খারাপ হয়ে যায়। শুধু পৃথাকে বলে, আপনি এই সময়ের মধ্যে যদি এখানে না পৌঁছান তাহলে আমাকে আর কোনো দিনও চোখের দেখাও দেখতে পাবেন না। পৃথা বুঝে যায় সে হয়তো খারাপ কিছু করতে যাচ্ছে। অনেক কষ্টে বাসায় ম্যানেজ করে ছুটে যায় আদিলের কাছে। নির্ধারিত স্থানে পৌঁছেই দেখতে পায় আদিল মাথা নিচু করে বসে আছে। পৃথা ওর কাছে গিয়ে আদিল বলে ডাকতেই আদিল ওর দিকে ফিরে যায়। মায়া হয় পৃথার, প্রচণ্ড মায়া হয় এই ছেলেটির প্রতি। দেখে বোঝাই যাচ্ছে সে ঢাকা থেকে ফিরে হয়তো বাসায়ও যায়নি, সোজা এইখানে এসেছে। আবার আদিল মায়ার ফাঁদে ফেলে পৃথাকে, আমি অনেক চেষ্টা করেছি আপনার কথা শুনতে, কিন্তু পারিনি। প্রচুর মেয়ের সাথে কথাও বলা ট্রাই করেছি, কিন্তু আপনার জায়গা কাউকে দিতে পারি না। তাই বারবার আপনার কাছেই ছুটে আসি। আমি পারবো না আপনাকে ছাড়া থাকতে। আপনি আমার কাছে এতটাই আপনজন যে এই দুনিয়াতে আপনি ছাড়া কিছুই বোঝে না এই মন। কথাগুলো বলতে গিয়ে অশ্রু সিক্ত হয় আদিলের আঁখি দুটি। আদিলের পাগলামি আর অফুরন্ত ভালোবাসা পৃথার মনের কঠিন আবরণকেও বারবার ভেঙেছে আদিল। পৃথা ওকে ভালো না বাসতেও ওর বাধ্য হয়ে গিয়েছিল। পৃথাও বুঝে গিয়েছিল এত কঠিনভাবে কেউ ওকে ভালোবাসতে পারবে না। এরপর পৃথা আরও সচেতন হয়ে যায়। কোনো ছেলের সাথে কথা বলে না, দরকারে বললে অনেক দূরত্ব বজায় রেখে বলতো। ওর ভয় হতো আদিল যদি ভুল বুঝে উল্টাপাল্টা কিছু করে ফেলে। এভাবেই দিনে দিনে সে আদিলের প্রতি প্রচণ্ড আসক্ত হয়ে পড়ে। সেটা আদিলকে বুঝতে না দিয়ে তার মনের কঠিন আবরণে অনুভূতিকে বন্দি করে রাখে। তারপর এই প্রেমিক পুরুষটি ছায়ার মতো সব সময় পাশে পাশে থেকেছে সমস্ত বিপদে আপদে। পৃথা তার অতীতের রাজ্য থেকে বের হয়ে আসে আদিলের কথায়। এতে সে সামান্য কেঁপে ওঠে। পৃথা আদিলের দিকে চায়, আদিল তখনও শুয়ে আছে। পৃথা উঠে দাঁড়ায়। তারপর আদিলকে চড়া গলায় বলে, ইদানিং তোমার রঙ্গনাট্য একটু বেশিই বেড়ে গেছে। আদিল শোয়া থেকে উঠে পিঠের নিচে বালিশ রেখে তাতে ঠেস দিয়ে বলল, আমি সত্যি ঘুমিয়েছিলাম। আপনি মাথা উঁচু করে ধরাতেই আমার ঘুম ভেঙে যায়। পৃথা কোনো কথা না বলে ওয়াশরুমে গিয়ে একটা টি শার্ট আর ধুতি পায়জামা পরে বের হলো।
তারপর এসে বালিশটা নিয়ে রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতে আদিল পৃথার কাছে জানতে চাইল, বালিশ নিয়ে কোথায় যাচ্ছেন? তুমি হয়তো আরো পড়বে, তাই অন্যরকম পাচ্ছি। কোথাও যেতে হবে না, এখানে এসে ঘুমান। পৃথার পা থেমে যায়। পেছন ফিরে আদিলের পানে চাইল, তারপর বলল, তুমি পড়ো, আমার সমস্যা হবে না। আপনাকে এখানে আসতে বলছি না? আপনি আসবেন না আমি যাব। পৃথা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। আদিল উঠে গিয়ে লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে সোফায় শুতেই পৃথা বলল, বিছানা ছেড়ে ওখানে কেন ঘুমোচ্ছ? শয়তানে আমাকে নাড়া দিচ্ছে, যদি আপনার উপর চড়া হই, তাই এই ব্যবস্থা। পৃথা বেশ লজ্জা পায়, কথা বলার মতো ভাষা খুঁজে পায় না, তাই চোখ বুঝে ফেলে। আদিলও মুচকি হেসে চোখ বন্ধ করে ফেলল। সময় তার নিয়ম মতো প্রবাহিত হয় আর রাতও দীর্ঘ হতে থাকে। পৃথার ঘুম আসে না, বুকটা খালি খালি রাখছে। চোখ মেলে চেয়ে থাকে আদিলের দিকে। আদিল হয়তো ঘুমিয়ে পড়েছে। আবছা আলোতে আদিলের চেহারা খুব একটা ভালোভাবে দেখতে পায় না। রাগ হচ্ছে ড্রিম লাইটের ওপর। আর একটু উজ্জ্বল হলে কি খুব ক্ষতি হয়ে যেত? তারপর আবার মনোযোগ দিল আদিলের দিকে। আদিলকে দেখতে দেখতে রাত অতিবাহিত করে মন্দ হতো না, এমন ভাবনার মাঝে আদিল হঠাৎ নড়ে ওঠে। পৃথা চট করে আঁখি বন্ধ করে ফেলে। তারপর ভাবে, আদিলও কি তাহলে ওর মতো ঘুমায়নি? দুজনের বুকের ভেতরেই হয়তো একই জ্বালা পোড়া চলছে। ভালোবাসা তো এমনই হয়, এক না হওয়া অবধি এভাবেই জ্বালিয়ে পুড়ে ধোঁয়াবিহীন আঙ্গার করে ফেলে। আদিল উঠে সোফায় বসে পড়ে। তারপর পৃথার দিকে দৃষ্টি দেয়। পৃথা তো তার চোখ দুটো আগেই বন্ধ করে ফেলেছে। আদিল ধীরে ধীরে উঠে পৃথার কাছে এসে ওর পাশে বসে। তারপর চুলে হাত বুলিয়ে দিয়ে ওর কপালে ঠোঁটের ছোঁয়া দেয়। আদিল হয়তো বিছানা থেকে আবার উঠে যেতে পারে, তাই পৃথা ওর কোমর জড়িয়ে ধরল। এমনভাবে কাজটা করো আদিল যেন ভাবে ও ঘুমের ভেতর এমন করছে। আদিল পৃথাকে চেক করো, পৃথা কি সত্যিই ঘুমিয়েছে? পৃথার প্ল্যান সে টিকতে পারল না। নিশ্চিত হলো পৃথা ঘুমে বিভোর, তাই আস্তে করে ওর হাত ছাড়িয়ে উঠে পড়ল। তারপর নিজের জায়গায় চলে গেল। পৃথার মনও ক্ষুণ্ণ হলো। মন যাচ্ছে ওকে টেনে নিয়ে এসে বিছানায় শুয়ে দিয়ে ওর বুকের মধ্যে জায়গা করে নিতে। পৃথার মন আর বিবেকের মধ্যে যুদ্ধ বেঁধে গেল। বুকের ভেতর হাড় নামক ছোট্ট একটা স্থানে ছটফটানি দীর্ঘ হতে থাকে। অবশেষে পৃথার মনের সমস্ত আগুনে জল ঢেলে দিয়ে আদিলের আগমন ঘটল পৃথার কাছে। ওর পাশে বালিশ রেখে নিজের টি শার্ট খুলে পৃথার পাশে শুয়ে পড়ল আদিল। সে শুধু পৃথার পাশে শুয়েই ক্ষান্ত হলো না, বরং পৃথাকে বুকের মধ্য নিয়ে পরম শান্তিতে চোখ বুঝল। আদিলের বুকের লোম পৃথার মুখমণ্ডলে আদরের পরশ বুলিয়ে দিতে ব্যস্ত হলো। পৃথার পিপাসা ক্লান্ত হৃদয় যেন অতি আকাঙ্ক্ষার এক ঘটি জল পেয়েই গেল। সেই জলে মুহূর্তেই ঠোঁট ভিজিয়ে নিল পৃথা। খুব সাবধানে অধরের ছোঁয়া ফেলল আদিলের বুকে। সবই যেন নীরব ঘাতকের মতো খুঁজে নিল পরিসমাপ্তির সুখকে। এখন শান্তি লাগছে বুকের ভেতর। এত শান্তি পৃথিবীর কোনো স্থানে পাওয়া যাবে না। পৃথার ক্লান্ত চোখের পাতাদয় ঘুমকে আপন করে তার মাঝে খুব শীঘ্রই হারিয়ে গেল। নিদ্রায় ডুবে গেল পৃথা। পৃথার ঘুম খুব বেশি স্থায়ী হলো না। কাক ডাকার সকালেই তার ঘুম বিদায় নিল চোখদয় হতে। গ্রামে হলে চড়ুই দইয়ের শালিক কিংবা অন্য কোনো পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙত, কিন্তু শহরে ককের কর্কশ ডাকই অন্যতম কারণ হয়েছে পৃথার ঘুম ভাঙার। আদিল অন্য পাশ হয়ে ঘুম বিলাসে ব্যস্ত। এতে পৃথার জন্য বেশ ভালোই হলো। সে নিঃশব্দে বিছানা ত্যাগ করল, যাতে কোনো রকম নড়াচড়া বা শব্দে আদিলের ঘুম না ভাঙে। জানালার ঠাই ইঞ্চি খানেকের মতো খোলা ছিল। সেই সামান্য ফাঁক দিয়ে সূর্য মহাশয় তার রোশনিকে চোরের মতো পাঠিয়েছে এই ঘরে। চিকন সূক্ষ্ম রোশনি যেন গাঢ় হলুদ মিশ্রিত হালকা সোনালি রঙে রাঙিয়ে রেশমি সুতোর রূপ ধরে এসে আদিলের অধর আলিঙ্গন করছে। এত জায়গা থাকতে ছোট ঠোঁট ছুঁইতে হলো। রুষ্ট হলো পৃথার মন। শক্তি থাকলে হয়তো সূর্যের রোশনি কেড়ে নিত। দ্রুত খিড়কির কাছে দাঁড়িয়ে ঝট করে পর্দা মেরিয়ে দিয়ে সূর্য মহাশয়কে কড়া জবাব দিল এবং তার সাথে আড়িও বাঁধল। তারপর এই বলে মনকে তুষ্ট করল, ওই ওষ্ঠ দুটি শুধুই আমার। কেউ আগ বাড়িয়ে তাকে ছুতে আসলে সেই এভাবেই তাদের পথ গতিরোধ করবে। সূর্যের সাথে ম্লান অভিমানের পর্ব শেষ করে আদিলের পাশে এসে একটু ঝুঁকে দুই অধরের মিলন ঘটালো। আদিল একটু নড়ে উঠতেই পৃথা পাশ থেকে সরে দাঁড়ায়। এরপর খানিকক্ষণ বাদ এসে ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো। তারপর রান্নাঘরে ঢুকে কড়া এক কাপ কফি বানিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো।
কফি কাপে চুমুক দিতেই মৃদু শীতল বাতাস এসে শরীর ছুঁয়ে প্রাণ জুড়িয়ে দিয়ে গেল পৃথার। ছোট ছোট চুমুকে তরল কফি প্রায় শেষ হওয়ার পথে। বাকি কফি ঠান্ডা হয়ে যাওয়াতে শরবতের মতো পান করে পৃথা তারপর সেখান হতে প্রস্থান করল। পাশের ব্যালকনিতে দাঁড়িয়ে জয়দীপ মিত্র নামের এক ব্যক্তি উপরের ঠোঁট আর মোচের অগ্রভাগে জিভ বড়িয়ে চলছিল। পুরনো অভ্যাসটা তার আবার জেগে উঠেছে পৃথাকে দেখে। কি সুন্দর মেয়েটি, ফিগারটাও ঝাক্কাস। একবার তাহারে পেরে আর বললেন না তিনি। পাশের ফ্ল্যাটে যে এত সুন্দরী এক রমণী বসবাস করে সেটা তার জানাই ছিল না। আলাপ করতে হয় দেখছি বলে বিশ্রীভাবে হেসে উঠলেন তিনি। কিন্তু সে তো আর জানে না এই রমণীর স্বামী কি যিনি। 40-এর কোঠায় বয়স জয়দীপের। পেশায় তিনি একজন প্রকৌশলী। বাসায় নিজের স্ত্রীর সন্তান, মা আর ছোট ভাইকে নিয়ে বসবাস তার। নিজের সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও পরনারী চর্চা তার একটু বেশি। এ নিয়ে কম ঝগড়া হয় না সহধর্মিণীর সাথে। ব্যালকনি থেকে রুমের ভেতর ঢুকতেই তার স্ত্রী মানসী দেবী চা ধরিয়ে দেয় হাতে। স্ত্রীর দিকে চেয়েই তার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কোথায় সেই তাজা পুষ্প আর কোথায় এই বাসি নুয়ে পড়া ফুল। বিষাদে মনটা বিষিয়ে উঠল। চায়ে একটু চুমুক দিয়ে কাপ ছুঁড়ে মারল ফ্লোরে। এটা চা হলো? দিন যাচ্ছে আর ভীমরতি বাড়ছে। দাও কফি নিয়ে এসো। মানুষই ভাবলো চা বানানো হয়তো সত্যি খারাপ হয়েছে, তাই সব পরিষ্কার করে কফি আনতে সে চলে গেল। এদিকে জয়দীপ তার মনে তা দিতে লাগলো পাশের ফ্ল্যাটের নারীটির কথা ভেবে। এখানে একটি কথা, যদি পৃথা পর্দা করত এবং মারহাম পুরুষ মেনে চলতো তাহলে সে কখনো পরপুরুষের চোখে পড়তো না। এমন পরিস্থিতিও তৈরি হতো না। প্রতিটা নারীর মনে রাখা উচিত, আপনি আপনার স্বামীর কাছে আকর্ষণীয় না হলেও কিন্তু আরও 8 থেকে 10 জন পুরুষের চোখে শয়তান ঠিকই আপনাকে আকর্ষণীয় করে তুলবে। তাই একটা নারী বেপর্দা হয়ে বের হওয়া মানে বহু বিবাহিত নারীর সুখে সংসারে অশান্তির কারণ হয়ে দাঁড়ানোর সামিল হবে। কাজের মেয়েটা এখনও আসেনি, তাই পৃথা নিজের পরোটা বেলতে লেগেছে। মাজেদা বেগম রুমে বসে তসবি তেলাওয়াত করছেন। এমন সময় পাশের ফ্ল্যাটে চিৎকারের শব্দ শোনা গেল। মাজেদা বেগম রুম থেকে বের হয়ে পৃথাকে ডেকে বলল, কি হয়েছে রে? চিৎকারের আওয়াজ শুনছি যে। কি জানি, পাশের ফ্ল্যাটে হয়তো কিছু একটা হয়েছে। জবাব দেয় পৃথা। গ্রামের মানুষ মাজেদা, তাই সাদমানের ব্যবহারের মতো ছুটে যায় সে কারো বিপদে। পৃথা পরোটা বেলে প্রেসার কুকারে মাংস উঠিয়ে দিয়ে বাহিরে আসতে দাদি দৌড়ে এসে আদিলকে ডাকতে লাগলো। এই আদিল, ওর তো জয়দীপের বউ মনে হয় আজ মরেই গেল। কি আজব, কোনো ফ্ল্যাট থেকে একজনও কেউ বের হলো না। শহরের মানুষের একদম দেখছি কষায়। মানুষ মরে থাকলেও দেখি খোঁজ নিবে না। দাদির কথা শুনে আদিলের ঘুম ভেঙে যায়। অন্যদিকে রুম পরিষ্কার অন্ধকার দেখে মাজেদা বেগম জানালার কাছে গিয়ে পর্দা সরিয়ে দিতে দিতে বলেন, এই মানুষটাকেও বলিহারি। সকালের বাতাস শরীরে লাগা কতটা উপকারী। জানালা না খুলে ঘর কব্বরের মতো করে রেখেছি। কি হয়েছে? চিৎকার দিচ্ছ কেন? তুই এখনো বসে আছিস? জয়দীপের বউ মরল বলে। চল আমার সাথে। বলে টেনে তুলতে আদিল উঠে গায়ে টি শার্ট জড়িয়ে দাদির সাথে পাশের ফ্ল্যাটে চলে গেল। এসে দেখলো অন্যান্য ফ্ল্যাট থেকে আরো কয়েকজন এসেছে। মানুষকে বেদম মেরেছে জয়দীপ, সাথে জ্বলন্ত চুলায় হাত ঢুকিয়ে দিয়েছে। হাতের কবজি পর্যন্ত পুড়ে গেছে। তিনি ফ্লোরে গড়াগড়ি দিয়ে কাঁদছেন। পাশে 10 বছরের ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। জয়দীপ মানসীকে রুমের মধ্যে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। কিছুতেই সে দরজা খুলছে না। আজ যেন সে মানসীকে মেরেই দম নেবে। আদিল গিয়ে দরজায় কয়েকটা লাথি দিল, কিছুই হলো না। নিচের ফ্ল্যাটের বিন্নির বাবাও আদিলের সাথে যোগ দিল। শেষে 3 জন মিলে লাগাতার দরজার উপর শক্তি প্রয়োগ করাতে জয়দীপ নিজেই দরজা খুলে দেয়। আদিল গিয়ে শার্টের কলার ধরে জয়দীপের। সমস্যা কি আপনার? এখানে আসার পর থেকে দেখি আপনি এমন করে বউ পেটান। আপনি মানুষ না কসাই? বিন্নির বাবা তো সাথে সাথে কয়েকটা চট থাপ্পড়ও মারল জয়দীপকে। অমানুষ কোথাকার শিক্ষিত শয়তান একটা। কান কত আর বন্ধ করে রাখবো? এমন কোনো দিন নেই যে এই ফ্ল্যাট থেকে চিৎকার চেঁচামেচি শোনা যায় না। রোজই এমন ঘটনা ঘটে। জয়দীপের মা মানুষের কাছে গিয়ে ডুকরে কাঁদতে লাগলো। হাজাদা, এত মানুষ মরে, তুই মরিস না? তোর লাশ চিতায় ওঠে না? ভগবান এমন কুলাঙ্গার পুত্র আমাকে দিলে। মানুষই
হয়েও তোর মুখে প্যারেমু, অন্য কেউ হলে ফিরেও তাকাইতো না। এরপর সবার সামনেই ডাক্তার ডাকা হলো। ডাক্তার এসে কাজ হলো না, তাই মানসীকে পরে হসপিটালে নিয়ে যাওয়া হলো। সাথে শাশুড়ির ছেলে আর দেবর গেল, কিন্তু জয়দীপ আর গেল না। বাসা ফাঁকা হওয়াতে সে যেন একটু বেশি খুশি হলো। এটা দেখে ঘৃণায় যে যার মতো ফ্ল্যাটে চলে গেল। আদির বাসায় এসে ফ্রেশ হয়ে ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হলো। দাদি আমি গেলাম বলেই আদির রান্নাঘরে উঁকে দিল। পৃথা জিনিসপত্র গোছাচ্ছিল। আদির পেছন থেকে পৃথাকে জড়িয়ে ধরে কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, রাতে অতি সাবধানে আমার বুকে ঠোঁট ছুঁয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এমন উপহার প্রতিদিন পেলে মন্দ হয় না। পৃথা ধরা পড়ে গেছে। আচমকায় আদিনের এমন ব্যবহার ওকে নাজেহাল করে দেয়। ভীত মন আদিনের বাহুডোর হতে মুক্ত হতে চায়, কিন্তু হতে পারে না। শেষে পৃথা কাপা গলায় বলে উঠল,